আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সময়ের এই পর্বে আপনাদের সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি সাধারণত ক্যামেরার সামনে বসে আপনাদের সাথে সরাসরি কথা বলতে অনেক বেশি পছন্দ করি। পেছনের কোনো চাকচিক্য বা গ্রাফিক্স এর চেয়ে আমার কাছে আসলে কথাগুলোর গভীরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আশপাশের চায়ের দোকান থেকে শুরু করে টেকনাফ কিংবা তেঁতুলিয়ার যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো প্রতিদিন জীবন সংগ্রামে লড়ে যাচ্ছেন। তাদের প্রত্যেকেরই কিন্তু এই বিশ্ব রাজনীতির জটিল হিসাব-নিকাশগুলো আমি মনে করি খুব ভালো করে স্পষ্টভাবে জানা খুবই প্রয়োজন। এর পিছনে কি কারণ? কারণ সুদূর আমেরিকার কোনো এক বদ্ধ ঘরে নেয়া একটা সিদ্ধান্তও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জীবনে ঝড় তুলে দিতে পারে। আজকে আমরা কোন ধরনের রাগঢাক না করে একেবারে খোলাসা করে আলোচনা করব যে বিশ্ব রাজনীতির এই যে একটা বিশাল পালাবদল ঘটছে, সেখানে আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের জন্মভূমি বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে যদি বিশ্ব পরিস্থিতির দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু দেখবেন একটা অদ্ভুত অস্থিরতা চারদিকে বিরাজ করছে। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে যে অঘোষিত একটা স্নায়ুযুদ্ধ বা ছায়াযুদ্ধ চলছে, সেটা কিন্তু শুধু ওই মধ্যপ্রাচ্যের বালুর স্তূপে সীমাবদ্ধ নেই। একটা সময় ছিল যখন আমেরিকার নাম শুনলেই বিশ্বের তাবড় তাবড় নেতারা তটস্থ থাকতেন। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা এখন আর সেই একক পরাশক্তি নেই, যারা চাইলেই যে কাউকে চোখ রাঙিয়ে যখন তখন ভয় দেখাতে পারে। অর্থনৈতিকভাবে তারা যেমন একটা বিশাল চাপের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে রাজনৈতিকভাবেও কিন্তু বিশ্বমঞ্চে তারা আগের চেয়ে অনেক বেশি বন্ধুহীন এবং কোণঠাসা হয়ে পড়েছে। আর এই জায়গাটাতেই সবচেয়ে বড় শঙ্কার কারণ লুকিয়ে আছে। কারণ একটা বিষয় কিন্তু খুবই স্পষ্ট। যখন কোনো প্রবল প্রতাপশালী শক্তি তার ক্ষমতা হারাতে শুরু করে, তখন তারা কিন্তু উন্মত্ত এবং বেপরোয়া হয়ে ওঠে। আমেরিকার ভেতরে যে ডিপ স্টেট বা ছায়া সরকার কাজ করে, যারা মূলত সারা বিশ্বের অর্থনীতি এবং রাজনীতিকে নিজেদের হাতের মুঠোয় রাখতে চায়, তারা কিন্তু এই মুহূর্তে মার খাওয়া বাঘের মতো। দেখুন সুপ্রিয় দর্শক, এই ডিপ স্টেটের কাজই হলো বিশ্বের আনাচে কানাচে অস্থিরতা তৈরি করে নিজেদের যে ফায়দা সেই ফায়দা লুটে নেয়। আপনারা হয়তো ভাবছেন আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্বে আমাদের এই বঙ্গোপসাগরের তীরের ছোট্ট দেশটার কি সম্পর্ক? সম্পর্কটা কিন্তু এখানেই। যখন তারা বড় বড় জায়গায়, যেমন ধরুন রাশিয়া বা চীনের সাথে পেরে উঠছিল, এমনকি ইরানের মতো একটা দেশের কাছে যখন তারা রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে, তখন সেই রাগ আর ক্ষোভ মেটানোর জন্য তারা কিন্তু বেছে নেবে আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে। ব্যাপারটা অনেকটা সেই প্রবাদের মতো। অফিসে বসের ঝাড়ি খেয়ে সেই রাগে এক কেরানি বা পিয়ন বাড়িতে এসে যেমন স্ত্রীর গায়ে হাত তুলে বা সন্তানের উপর হুঙ্কার ছাড়ে, পরাশক্তিগুলোর আচরণও কিন্তু ঠিক তেমনই। তারা তাদের সেই হারানোর দাপট দেখানোর জন্য এখন আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার চেষ্টা করবে। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু কখনো মিথ্যা বলে না। ইতিহাস বারবার ফিরে আসে অন্য কোনো রূপে, অন্য কোনো আবরণে। আমরা যদি আমাদের এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, তাহলে কিন্তু এই বিদেশি শক্তিগুলোর ষড়যন্ত্রের ধরনটা খুব সহজেই বুঝতে পারবো। সেই ১৭৫৭ সালের পলাশির প্রান্তরের কথা একটু ভাবুন। রবার্ট ক্লাইভ আর তার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কোনো বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে আমাদের দেশ সে সময় দখল করেনি। তারা যেটা করেছিল সেটা হলো আমাদের ভেতরের যে দুর্বলতা,
আমাদের ভেতরের যে বেঈমানগুলো ছিল, তাদের রূপকে উস্কে দিয়েছিল। ইয়ার লতিফ, রায় দুর্লভ, জগৎ শেঠ আর মির্জাফরদের মতো মানুষদের তারা ক্ষমতার লোভ দেখিয়ে কিনে নিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা যখন দেশের মাটির জন্য লড়াই করছিলেন, তখন কিন্তু এই বেঈমানগুলো বিদেশি প্রভুদের কথায় অনেকটা পুতুল নাচ কিন্তু নাচছিল। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, ইতিহাস কিন্তু কাউকেও ক্ষমা করেনি। ব্রিটিশরা যখন মির্জাফরকে ক্ষমতায় বসালো, তারা কি তাকে শান্তিতে দেশ চালাতে দিয়েছিল? মোটেও না। তাদের লক্ষ্য ছিল শুধু অর্থ আর সম্পদ লুট করা। যখন মির্জাফর তাদের সেই সীমাহীন লালসা মেটাতে ব্যর্থ হলো, তখন কিন্তু তাকেও ছুঁড়ে ফেলতে তারা এক মুহূর্তও দ্বিধা করেনি। এরপর আনা হলো মীর কাসিমকে। মীর কাসিম কি ভেবেছিলেন? মীর কাসিম ভেবেছিলেন তিনি হয়তো বুদ্ধি করে ব্রিটিশদের সাথে একটা এসপার কি ওসপার যেতে পারবেন। কিন্তু যখন তিনি বুঝলেন যে এই বেনিয়াদের শোষণের কোনো শেষ নেই, যখন তিনি নিজের দেশের কৃষকদের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে রুখে দাঁড়ালেন, তখন কিন্তু তাকেও ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া হলো। এই যে একটা নোংরা চক্র, প্রথমে লোভ দেখিয়ে ক্ষমতায় বসানো, তারপর তাকে দিয়ে নিজের আখের গোছানো এবং কাজ ফুরালে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা। এই খেলা কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুগ যুগ ধরে খেলে আসছে এবং এই খেলায় তারা জয়ীও হয়ে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা আমাদের বাংলাদেশের রাজনীতির সমীকরণটা মেলাতে যাই, তাহলে কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন দেশের উন্নয়ন এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তখন কিন্তু এই আন্তর্জাতিক ডিপ স্টেট গুলো চরমভাবে ক্ষুব্ধ হয়েছে এবং তাদের ক্ষুব্ধতার যে ফলাফল, আওয়ামী লীগ সরকারের যে রক্তচক্ষু এবং তাদের সাথে আপোষ মীমাংসা না করা, তার ফলাফল কিন্তু আমরা দেখেছি। এবং সেই ফলাফলের কারণে যে দুর্ভোগ বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত ভোগ করছে, সেটা নিয়ে আমি মনে করি পুনরায় আলোচনা আসলে করার প্রয়োজন নেই। দেশের চারিদিকে কিন্তু এখন হতাশা। দেশের সাধারণ মানুষের আশা প্রত্যাশা সবকিছুই এখন লুণ্ঠিত। জনগণ যা চেয়েছিল, জনগণ আগে যা পেয়েছিল, তার কোনো কিছুই কিন্তু এখন পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই সময় জনগণের যেভাবে বিভিন্ন বিষয়ে নাভিশ্বাস উঠেছিল, অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিয়ে যে নতুন সরকারের কাছে দেশ তুলে দিয়ে গেছে, সেই সরকার কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের সেই শোষণ থেকে কোনোভাবেই দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারছে না। বরঞ্চ সেই শোষণের কারণেই কিন্তু বর্তমান সরকার নানাভাবে দেশ পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু ডিপ স্টেট এবং ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল রয়েছে। এবং এই ডিপ স্টেট এবং স্বার্থের নিষ্ঠুর বলির শিকার হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশের রাজনীতি। তবে এই ডিপ স্টেটের খেলা এখনো যে চলমান নয় বা ডিপ স্টেটের খেলা যে বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আপনি কোনোভাবেই চোখ বন্ধ করে বলতে পারবেন না। বরঞ্চ যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই ডিপ স্টেট এখনো তাদের যে স্বার্থ, সেই স্বার্থ হাসিল করার জন্য এই স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন পদ্ধতিতে অপেক্ষমান। দেখুন সুপ্রিয় দর্শক, তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল এমন একটা সরকার যারা তাদের কথায় উঠবে বা বসবে, যারা তাদের স্বার্থে দেশের সম্পদ বিলিয়ে দেবে। কিন্তু যখনই তারা দেখল দেশের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তাদের সেই অন্যায্য দাবিগুলো মেনে নিচ্ছে না, তখনই কিন্তু তারা শুরু করলো নানা রকম ষড়যন্ত্র। আর
এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা আসলে কাদেরকে বেছে নিল? তারা বেছে নিল আমাদের দেশেরই ভেতরে থাকা সেই সব আধুনিক মির্জাফরদের, যারা দিনের পর দিন বিদেশি দূতাবাসগুলোর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। শুধুমাত্র এই আশায় যে বিদেশিরা হয়তো তাদের কুলে করে এনে ক্ষমতার মসনদে বসিয়ে দেবে। গত কয়েকটা বছর ধরে এই দেশে আমেরিকার ডিপ স্টেটের মদতপুষ্ট হয়ে কিছু গোষ্ঠী যেভাবে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে, তা কিন্তু আমরা সবাই খুব ভালো করে দেখেছি। কিন্তু তারা একটা বিশাল ভুল হিসাব কষেছিল। তারা ভুলে গিয়েছিল যে এদেশের সাধারণ মানুষ আর কিন্তু আগের মতো বোকা নেই। জনগণ এখন বুঝে কারা আসলে দেশের ভালো চায় আর কারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই যে বারবার স্যাংশন বা নিষেধাজ্ঞার ভয় দেখানো হলো, মানবাধিকারের ধোঁয়া তুলে বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হলো, এর পেছনের আসল উদ্দেশ্যটা কিন্তু আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, যাতে আমরা তাদের কাছে হাত পাততে বাধ্য হই। চীনের সাথে আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক, ভারতের সাথে আমাদের যে ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণ, এই সবকিছুকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়ে তারা এই অঞ্চলে নিজেদের একটা স্থায়ী এবং শক্ত ঘাঁটি গড়তে চেয়েছিল বা এখনো চায়। দর্শক, আপনারা একটু আফ্রিকার দেশগুলোর দিকে নজর দিন। ইথিওপিয়া, নাইজেরিয়া, বুরকিনা ফাসো কিংবা জিম্বাবুয়ে, এই দেশগুলো প্রাকৃতিক সম্পদে কতটা সমৃদ্ধ, কিন্তু সেখানে কি হচ্ছে? দশকের পর দশক ধরে সেখানে একটা অস্থিতিশীলতা জিইয়ে রাখা হয়েছে। ১৫ দিন পর পর সরকার পরিবর্তন হয়, সামরিক কূ হয়। কিন্তু কেন হয়? কারণ ওই পশ্চিমা পরাশক্তিগুলো চায় না যে তারা স্থিতিশীল হোক। তারা স্থিতিশীল হলে নিজেদের সম্পদের দাম তারা বুঝে যাবে। ঠিক একইভাবে আমাদের পাশের দেশ মায়ানমারে আজ যে গৃহযুদ্ধ আর অস্থিরতা চলছে, আর সেখান থেকে বিতাড়িত হয়ে লাখ লাখ রোহিঙ্গা যে আমাদের ঘাড়ে এসে চেপে বসেছে, এটা কিন্তু শুধু একটা মানবিক সংকট নয়, এটা একটা বিশাল ভূ রাজনৈতিক ফাঁদও বটে। এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে যদি তারা কোনোভাবে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে কিন্তু ভারতের সেভেন সিস্টার্স থেকে শুরু করে পুরো বঙ্গোপসাগরীয় অঞ্চলে তারা কিন্তু তাদের নজরদারি এবং আধিপত্য সম্পূর্ণভাবে বিস্তার করতে পারবে। আর এই কাজে বাধা দিলেই তারা নানা রকম কূটকৌশল প্রয়োগ করবে। কিন্তু সুপ্রিয় দর্শক, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের মাটি অনেকটাই খাঁটি। যখনই কেউ এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে, এদেশের মানুষ কিন্তু সেখানে রুখে দাঁড়িয়েছে। যারা আজ আমেরিকার দালাল সেজে ডিপ স্টেটের তল্লিবাহক হয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন বা দেখছেন, তাদের পরিণতি কিন্তু সেই মীর জাফরের মতোই হবে। কারণ আমেরিকা কখনো কারো আপন হয় না। আজ তারা আপনাকে ব্যবহার করবে, কাল যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন কিন্তু তারা আপনাকে আস্থা করে নিক্ষেপ করবে। আফগানিস্তানে হামিদ কারজাই থেকে শুরু করে আশরাফ গনি কিংবা পাকিস্তানের ইমরান খান, সবার ইতিহাস কিন্তু একই। ইমরান খানকে তারা ক্ষমতায় আন, কিন্তু যখনই তিনি একটু স্বাধীনভাবে চলতে চাইলেন, নিজের দেশের স্বার্থের কথা বলতে শুরু করলেন, তখন কিন্তু তাকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করা হলো। তাই সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য, মানে এই উপমহাদেশের প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য একটা বড় পরীক্ষার সময়। তারা আমাদের উপর নানাভাবে চাপ প্রয়োগ করবে। কখনো হয়তো বাণিজ্যের নামে, কখনো মানবাধিকারের সবক দিয়ে, আবার কখনো আমাদের ভেতরেই একটা বিভেদ তৈরি করে। কিন্তু আমাদের নেতৃত্ব যদি শক্ত থাকে, আমরা সাধারণ মানুষ যদি সচেতন থাকি এবং
ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে পারি, তাহলে পৃথিবীর কোনো ডিপ স্টেট বা কোনো পরাশক্তি কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমাদেরকে শুধু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যাতে নতুন করে কোনো মির্জাফর আমাদের এই প্রিয় মাতৃভূমিকে বিদেশীদের হাতে বিকিয়ে দিতে না পারে। এখন এই যে দীর্ঘ আলোচনা করলাম, আপনাদের মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে এই দীর্ঘ আলোচনা করার মূল উদ্দেশ্যটা আসলে কি? দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকার যখন পতন হয়েছে, পতন হওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই সাম্রাজ্যবাদীদের ডিপ স্টেট খেলার ফল হিসাবে আওয়ামী লীগ সরকার পতিত হয়েছে এবং আজকে নির্বাসিত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তখন থেকেই কিন্তু অস্থিরতা। এর পূর্বেও অস্থিতিশীল অবস্থা ছিল। এর পেছনে মূল কারণই কিন্তু ছিল পশ্চিমা বিশ্বের পরাশক্তিগুলোর স্বার্থ। যখন তারা দেখল যে আওয়ামী লীগের কাছ থেকে সেই স্বার্থ কোনোভাবেই তারা হাসিল করতে পারছে না, তখনই কিন্তু আওয়ামী লীগকে এমন একটা ফর্মুলায় নিয়ে গেল বা বাংলাদেশের রাজনীতিকে এমন একটা ফর্মুলায় নিয়ে গেল, এমন কিছু গোষ্ঠীকে তারা এমনভাবে কিনে নিল যাতে মনে হয় যে আওয়ামী লীগ সাধারণ জনগণের রোষানলে পতিত হয়েছে, কিংবা বাংলাদেশে একটি স্বাভাবিক গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু একটা কথা আছে, সত্য কখনো গোপন থাকে না এবং সত্য গোপন থাকেও নেই। আজকের বাংলাদেশের দিকে লক্ষ্য করুন, দেখবেন সেই সত্য কিন্তু গোপন নেই। এমনকি যারা গণ অভ্যুত্থানের সারথি, যারা গণ অভ্যুত্থান করেছেন, হাসিনার পতন ঘটিয়েছেন মুখ্য সারিতে থেকে, তারা নিজের মুখে কিন্তু এই সবকিছু স্বীকার করেছেন। এর পরবর্তীতে যে সরকার বসানো হলো, সেই সরকারের কাছ থেকে স্বার্থ হাসিল করার চেষ্টা হয়েছিল বিভিন্নভাবে। কিন্তু দেশের আপামর জনগণ কিন্তু সেটা কখনোই মেনে নেয়নি। বরঞ্চ যতবারই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার মতো কোনো কূটকৌশল হয়েছে, তখনই কিন্তু দেশের জনগণ যার যার জায়গা থেকে সোচ্চার হয়েছে এবং প্রতিবাদ করেছে। যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ডিপ স্টেটের যে এজেন্ট গুলা অন্তর্বর্তীকালীন সরকারকে কলকাঠে নাড়ছিল, তারাও কিন্তু এই দেশে টিকতে পারেনি, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। তবে এই ডিপ স্টেটের খেলা যে এখনো বন্ধ হয়নি, সেটা আপনি কিভাবে বুঝবেন? এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিভেদ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ দেশের বাইরে নির্বাসিত, দেশের গণতান্ত্রিক পরিবেশের মধ্যে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি, এক ধরনের আতঙ্কিত পরিস্থিতি। এমনকি বর্তমান সরকার মুখ খুলে, বুক ফুটিয়ে কোনো কিছু বলতে পারছে না। এটি কিন্তু তার একটি উৎকৃষ্ট উদাহরণ অথবা প্রমাণ হিসেবে আপনারা ধরে নিতে পারেন। এখন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় হয়ে গেছে, নতুন সরকার এসেছে। নতুন সরকারের কাছেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের করা নানাবিধ চুক্তির কারণে এক প্রকার বাংলাদেশ জিম্মি হয়ে আছে এবং এই পরাশক্তিগুলো তাদের সেই জিম্মি দশা নতুন সরকারকে কোনোভাবেই কিন্তু দেশকে স্থিতিশীল করতে সাহায্য সহযোগিতা করছে না এবং সাহায্য সহযোগিতা করার এখানে কথাও না। কারণ তারা চায় না দেশ স্থিতিশীল হোক এবং এই সরকারের কাছেও কিন্তু তারা তাদের স্বার্থই চায়। তবে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু সবকিছু বুঝে, আমি আগেই বলেছি, এবং সবসময় তারা এরকম কোনো ঘটনা ঘটার ইঙ্গিত পেলে সাথে সাথে কিন্তু সোচ্চার হয়ে যায়। তবে ২০২৪ সালে জনগণের বুঝতে দেরি হয়ে গিয়েছিল। এখন জনগণ কিন্তু সবকিছু, কোনো কিছু করার আগে সবকিছু ভালো করে চিন্তা করে বিবেচনা করে এবং তারা গোড়ায় কি ঘটছে, পর্দার আড়ালে কি ঘটছে সেটা বুঝার চেষ্টা করে। এখন নতুন এই সরকার কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি স্থিতিশীল করার চেষ্টা করলেও সেটা আদৌ কিন্তু সফল হবে বলে কিন্তু মনে হচ্ছে না। এই যে সফল না হওয়া, এই সফল না হওয়ার কারণে কিন্তু বর্তমান সরকারের উপর আমি মনে করি আরো অনেক বেশি এবং অনেক বড় বড় চ্যালেঞ্জ এই পরাশক্তিগুলোর কাছ থেকে আসবে এবং তাদেরকে সেই সকল চ্যালেঞ্জ শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা। কারণ সেই ডিপ স্টেটের প্রভুরা তাদের এজেন্টদের এই দেশকে স্থিতিশীল যেন না করা হয় তার জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তাড়না করে বেড়াচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমান সময়ে নানা ধরনের ক্রাইসিস। বাংলাদেশে আনাচে-কানাচে নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা। তবে এই সবগুলো ঘটনাকে বিচ্ছিন্ন বললে কিন্তু ভুল হবে। এগুলো একটির সাথে আরেকটি কানেক্টেড এবং এর মূলে রয়েছে এই যে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী গোষ্ঠী তাদের ষড়যন্ত্র। এখন বিএনপি সরকার যদি তাদের স্বার্থে আঘাত করে ফেলে, তাহলে তাদের জন্য কিন্তু সামনে কঠিন একটি চ্যালেঞ্জিং পরিবেশ অপেক্ষা করছে। তবে আমি একটু আগে যে কথাটি বললাম যে সকল বিভেদ ভুলে আমাদেরকে একসাথে এই শক্তিগুলোর বা এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এর জন্য ১ম এ যেটা করণীয় সেটা হচ্ছে দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যমত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কাউকে নিষিদ্ধ করে বা কাউকে মাঠের বাইরে রেখে এই পরাশক্তিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ জানানো যাবে না বা তাদেরকে মোকাবেলা করা যাবে না। সুতরাং দেশকে স্থিতিশীল করতে হলে অবশ্যই দেশের গণতান্ত্রিক যে ধারা রয়েছে, দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের যে যার মতাদর্শ রয়েছে, সেই মতাদর্শকে রাজপথে ফিরে আসার সুযোগ করে দিতে হবে। এবং এই সুযোগে আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটি দ্বার হয়তোবা খুঁজে পাবে। তবে বিএনপি বা বর্তমান সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা যদি ডিপ স্টেটের এজেন্টদের খপ্পরে না পড়েন এবং স্বাধীনভাবে চিন্তা করতে পারেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের জনগণের ভাগ্যে উন্নতি লিখা আছে। আর যদি তারা সেই ডিপ স্টেটের ফাঁদে পড়ে যান এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ, সেই বিভেদ যদি তারা মীমাংসা করতে ব্যর্থ হন, তাহলে দেশের জনগণ হয়তোবা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারও সোচ্চার হবে এবং যদি সোচ্চার হয়ে যায় তাহলে যে সরকার বা যারা এই নীতি নির্ধারক রয়েছেন তারা যদি দেশের জনগণের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে পরাশক্তিদের স্বার্থের বিনিময়ে কোনো কিছু করতে চান, তাহলে তাদেরকেও কিন্তু জনগণের রোষানলে পড়তে হবে। পরিশেষে একটি কথাই বলবো, ডিপ স্টেট বলুন কিংবা সাম্রাজ্যবাদী অথবা আধিপত্যবাদী পশ্চিমা, তারা কিন্তু কখনোই চায় না আমাদের এই ছোট্ট ভূখণ্ড স্থিতিশীল হোক, উন্নতির শিখরে পৌঁছাক অথবা তাদের দাসত্ব থেকে মুক্ত হোক। আমাদের নীতি নির্ধারকদের উচিত আমাদের জনগণকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করা। যাতে করে এই এজেন্ট এবং এই পরাশক্তিগুলো কিংবা এই ডিপ স্টেটের মাস্টার মাইন্ড গুলো আমাদের রাজনৈতিক বিভেদকে কোনোভাবে হাতিয়ার বানিয়ে এই দেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করতে না পারে। আমি মনে করি সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের জনগণ এবং দেশের স্বার্থ। তাই সরকারকে অত্যন্ত ভেবেচিন্তে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তই কিন্তু জনগণের ভাগ্য এবং বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই আলোচনা প্রসঙ্গে যদি কোনো ধরনের মন্তব্য আপনাদের থেকে থাকে সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।